gets caught in the crossfire. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব সপ্তম শ্রেণী অনুশীলনী 2.1। ঠিক আছে, আজকে অধ্যায়টা হলো সমানুপাত। এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো আলোচনা করব এখন যে প্রশ্নটা আপনার সামনে অঙ্কটা সমাধান করব সে প্রশ্নটা আমি বলতেছি। তাহলে 15 কেজি চালের দাম 600 টাকা হলে এরও 25 কেজি চালের দাম কত? ঠিক আছে, তাহলে প্রথমত আমরা লিখব মনে করি 25 কেজি চালের দাম। মনে করি 25 কেজি চালের দাম সমান 25 কেজি চালের দাম ক টাকা? 25 কেজি চালের দাম ক টাকা? আচ্ছা, তাহলে একটা মনে রাখতে হবে, এটা হলো 15 কেজি আর এখানে আছে 25 কেজি। এটা হলো চালের পরিমাণ। হ্যাঁ, এখানে আমাকে অনুপাতের অঙ্ক, তো তাহলে বুঝতে হবে এখানে আমার 15 কেজি এবং 25 কেজি এটা হলো চালের পরিমাণ, আর এটা হলো চালের দাম। এটা হলো কি? চালের দাম। একটা মানে 15 কেজি চালের দাম কিন্তু দিয়ে দিছে 600 টাকা, কিন্তু 25 কেজি চালের দাম কত সেটা আমাকে দেয় নাই। তাহলে আমাকে বের করে নিতে হবে। তাহলে সুতরাং চালের পরিমাণের অনুপাত, চালের পরিমাণ অনুপাত সমান সমান চালের দামের অনুপাত। দামের অনুপাত অনুপাত এটা হলো অনুপাত লিখছি। ঠিক আছে, হ্যাঁ। তাহলে 25 কেজি চালের দাম ক টাকা? তো চালের পরিমাণ অনুপাত ও চালের দামের অনুপাত। আচ্ছা, তাহলে এখন আমার এখানে চালের পরিমাণ অনুপাত মানে কত আছে? 15 আছে। তাহলে 15 লিখব, তারপরে অনুপাত তাহলে 25 আছে, তাহলে 25 লিখব। ঠিক আছে, তারপরে এখানে সমান সমান আছে। আর এখানে বলছে যে চালের দাম, তাহলে এখানে চালের দাম এটা আছে, তাহলে এটা লিখব 600। ঠিক আছে, আবার আমি মনে করি চালের দাম কত ধরে নিয়েছিলাম, ক টাকা ইন্টু ক লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমি অঙ্কটা করি বলতে পারি। তাহলে 15, এই যে 15 অনুপাত 25 যদি এরকম থাকে তাহলে আমরা এরকম লিখতে পারবো, অর্থাৎ 15/25। তাহলে এটা অনুপাত হবে, এখানে গুণ হবে না, সরি বলে। আর এখানে 600 অনুপাত ক, তাহলে এটাকে লিখতে পারি 600/ক, এভাবে এটা লিখতে পারি। ঠিক আছে, বোঝা গেছে তো না? আচ্ছা, তাহলে এইভাবে এখন আমরা আড়াআড়ি গুণ করব। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটাকে বলা হয় আড়াআড়ি গুণ। এইভাবে গুণ করব, এটাকে গুণ করব, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে এটার সাথে এটাকে গুণ করলে 15ক, আবার এটার সাথে এটাকে গুণ করলে ইন্টু 25ক। তাহলে এটার সাথে এটাকে গুণ করলে 15ক, আর এটার সাথে এটা যদি গুণ করি তাহলে 600 ইন্টু 25, গুণ করলে 30, 0 0 12।
তাহলে যেভাবে আছে সেভাবে বসায় দিচ্ছি। তাহলে 15,000 এখানে নিচে 15 দিব, ঠিক আছে। তাহলে এটা ভাগ করলে বা এখানে কমা দিতে হবে, এগুলোতে কমা দিতে হয়, ঠিক আছে। তাহলে এখন এটার সাথে এটাকে কাটাকাটি করলে কত হয়? 1000। তাহলে আমার কয়ের কয়ের মান কত বেড়েছে? 1000। অর্থাৎ আমরা ককে কি ধরলাম? 25 কেজি চালের দাম কত? তাহলে টাকা, ঠিক আছে। তাহলে ধরছি না 25 কেজি চালের দাম, তাহলে কয়ের মান কত পাইছি? এই 1000 টাকা। তাহলে এখানে আমরা লিখবো 25 কেজি চালের দাম, 25 কেজি চালের দাম কত? 25 টাকা। 25 কেজি চালের দাম 1000 টাকা। 25 কেজি চালের দাম কত? 1000 টাকা। 1000 টাকা, এটা হলো আনসার, ঠিক আছে। আবার একটু বলতেছি, মনে করি আচ্ছা 15 কেজি আর এটা হলো 25 কেজি, এখানে হলো 15 কেজি 25 কেজি, এটা হলো চালের পরিমাণ, ঠিক আছে। আর চালের দাম কত আছে? 600 টাকা। আর একটা আমাকে বলছে চালের দাম বের করতে কত, কিন্তু বের করার জন্য আমাকে প্রথম লিখতে হবে মনে করি 25 কেজি চালের দাম টাকা, ঠিক আছে। দেখেন এখানে পরিমাণ দুইটা, এখানে চালের দাম একটা কিন্তু আরেকটা নাই, কিন্তু আরেকটা আপনাকে চালের দাম ধরে নিতে হবে, ঠিক আছে। তাহলে চালের পরিমাণ অনুপাত সমান চালের দামের অনুপাত, তাহলে 15/25, ঠিক আছে। চালের দাম একটা হলো 600 টাকা, এটা হলো 15 কেজির জন্য 600 টাকা, আর 25 কেজির জন্য আমাকে বের করতে হবে এই কয়ের মান, অর্থাৎ 25 কেজি চালের দাম আমি কি ধরলাম? টাকা না, তাহলে এই এই কয়ের মান বের করব, অর্থাৎ চালের দাম বের করব। তাহলে 600 অনুপাত আর এটা 15/25 আছে, 15/25 লিখবো, আর এটা হলো 600 অনুপাত তাহলে 600/ক লিখবো, এটা আড়াআড়ি গুণ করব, এখানে লিখতে হবে, এখানে তো লিখে ফেলছি, এটাকে বরাবর করি, এখানে লিখবেন আর গুণন করে পাই, আর গুণন করে পাই, এটা সোজা করে এখানে লিখে, এখানে ভাগটা করে ফেলছি তো এখানে সাইডে দিয়ে এটা আর গুণন করে পাই, এটা লিখতে হবে, ঠিক আছে। এই অঙ্কটা এক নিয়মে করলাম না আমি, কিন্তু অনুপাতের অঙ্ক এই নিয়মে করতে হবে, কিন্তু সংক্ষেপে এটা কোনো পরীক্ষা যদি আসে, আমরা এই যে অনুপাতের অঙ্কগুলা এখানে বিভিন্ন পরীক্ষাতে আসে, সরকারি জব বলেন বা সরকারি মানে জব বলেন, এই অঙ্কগুলা আসে, কিন্তু যে আমরা এখন সপ্তম শ্রেণীগুলো করতেছি, কিন্তু পরীক্ষার জন্য এই অনুপাতের হিসাবে এই নিয়মে অঙ্কটা করতে হবে, কিন্তু এটাকে আবার সংক্ষেপে এটা করা যায়, কিন্তু সংক্ষেপে কিন্তু সপ্তম শ্রেণীর জন্য না, এটা বিভিন্ন যারা এই সরকারি পরীক্ষা দিবে বা বেসরকারি পরীক্ষা দিবে তাদের জন্য আমি অন্যভাবে করতেছি, কিন্তু সপ্তম শ্রেণীর যারা পড়াশোনা করবে তারা এই নিয়মে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। আর অন্যভাবে আমি আরেকবার করতেছি, এটা বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি, ঠিক আছে। তাহলে এখানে আমরা প্রথম কি লিখবো? 15 কেজি চালের দাম এত টাকা হলে 25 কেজি চালের দাম কত? এটা একদম সহজ। তাহলে 15 কেজি চালের দাম 15 কেজি চালের দাম কত? 600 টাকা, 600 টাকা। তাহলে 1 কেজি
চালের দাম 615, এটা এভাবে করবো, ঠিক আছে। তারপরে এখন আমাকে বলছে না 25 কেজি, এই যে 25 কেজি চালের দাম কত, এটাকে আমাকে বের করতে। তাহলে 25 কেজি বলছে, তাহলে এটা এরকম, তাহলে 25 কেজি চালের দাম 600 × 25, ঠিক আছে। দেখেন, এটাকে আমি যদি 5 দা কাটি 3, এটাকে 5 দা কাটলে 5, ঠিক আছে। এটাকে 3 দিয়ে যদি ভাগ করি, এখানে 2, অর্থাৎ 200, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে আমার 1000 বের হচ্ছে। দেখছেন আনসার এটা একই আসলো, ঠিক আছে। এটা হলো যারা বিভিন্ন পরীক্ষা প্রতিযোগিতামূলক হিসাবে তারা এই নিয়মটা করলে সহজভাবে করতে পারেন। কিন্তু এটা মনে করেন যারা এখন 7ম শ্রেণী আছে, পড়াশোনা করতেছে, এটা অনুপাতের অঙ্ক, তো তো ওই অনুপাতের অঙ্ক হিসাবে এটা এই অঙ্কটা করতে হবে, ঠিক আছে। এটা হ্যাঁ, এখন 6 নম্বরটা করব, ঠিক আছে। একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক 550টি শার্ট তৈরি হয়, ঠিক আছে। ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কয়টি শার্ট তৈরি হবে, ঠিক আছে। তাহলে এখানে আমার দৈনিক মানে কত, ঠিক আছে। এটা একটা আছে দৈনিক বের করব, অর্থাৎ দৈনিক একটা আছে দৈনিক, আর একটা আছে কি শার্টের সংখ্যা, শার্টের সংখ্যা, ঠিক আছে। তো দৈনিক প্রথমটা কত ছিল, একটি গার্মেন্টসের ফ্যাক্টরিতে দৈনিক কত, একদিনে, একদিনে এত, ঠিক আছে, এত। আমাকে বলছে এই ওই সপ্তাহে কয়টি শার্ট তৈরি হবে। তাহলে এখানে লিখবো, আমরা জানি, আমরা জানি জানি এক সপ্তাহ সমান 7 দিন, ঠিক আছে। এক সপ্তাহ সমান কত দিন, 7 দিন। তাহলে এটাকে আমাকে কি করতে হবে, বের করতে হবে, ঠিক আছে। তাহলে 7 দিনে কত, এই যে এখানে আমার উৎপন্ন হয়, সেটাকে আমাকে কি করতে হবে, এখানে আমি মানে এই টাকাটা আমি এখানে কি করব, বসাবো। এটা আপনার জাস্ট বোঝার জন্য এটা লিখলাম। তাহলে দৈনিক একদিনে যদি এত হয়, তাহলে 7 দিনে আমার কত হয় এটাকে বের করব, ঠিক আছে। তাহলে আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন, ঠিক আছে। তাহলে দৈনিক কটা পাইলাম, একটা হলো 7, একদিন, আর একটা হলো 7, ঠিক আছে। আচ্ছা, এটা লিখলাম। তাহলে এখন লিখতে হবে ওই ফ্যাক্টরিতে এক সপ্তাহে কয়টি শার্ট তৈরি হয়। আমরা মানে মানে মনে করি, ধরে নেই, করি মনে করি কি এক সপ্তাহ এক সপ্তাহে শার্ট তৈরি হয় সমান কটি, এক মানে আচ্ছা 7 দিনে লিখি, 7 দিনে শার্ট শার্ট তৈরি হয় তৈরি হয় সমান কটি, ঠিক আছে। 7 দিনে শার্ট তৈরি হয় কটি, ঠিক আছে। তাহলে এখানে আমি ক ধরলাম। তাহলে এখানে আমি কি লিখবো, ঠিক আছে, দিনের অনুপাত লিখবো। কি লিখবো, দিনের অনুপাত, দিনের অনুপাত। আরেকটা লিখবো দিনের অনুপাত, তারপরে সমান সমান শার্টের অনুপাত,
তাহলে দিনের অনুপাত কত কত বলছিলাম, এই যে দৈনিক, দৈনিক মানে তো দিন, তাহলে একটা আছে 1 আর একটা আছে কি 7। তাহলে 1, দেখেন বোঝার জন্য লিখতেছি 1:7, এভাবে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। তারপরে আবার 60-এর অনুপাত, তো 60 মানে কত ছিল, একদিনে এত তৈরি হয়, তো 60-এর সংখ্যা এত, তাহলে আর 7 দিনেরটা আমাকে বের করতে বলছে, তাহলে এভাবে লিখব, তাহলে 550 অনুপাত ক। ওটার মতনই প্রথম যেটা অঙ্কটা করছি, সেম একই অঙ্ক, শুধু মানে প্রশ্ন ভিন্ন, কিন্তু অঙ্কের নিয়ম একই, ঠিক আছে। তাহলে এটাকে এভাবে লিখতে পারে। আর গুণ করব, এটার সাথে এটাকে গুণ করলে কি হবে, ক, এটার সাথে এটাকে গুণ করলে 1, আর এটার সাথে এটাকে গুণ করলে 7, এর সাথে এটা গুণ করলে এত হয়, ঠিক আছে। তা গুণ করব 5 ইন্টু 5 শূন্য, 7কে গুণ করলে 0, 7 কত 3, তো উত্তরটি। তাহলে আমি ক কি ধরছিলাম, 7 দিনে 60 তৈরি হয় কয়টি, 7 দিনে বা 1 সপ্তাহে, 7 দিনে বা 1 সপ্তাহে 60 তৈরি হয়, 60 তৈরি হয় কয়টি, এই এতটি, 50টি, এটা হলো আনসার, ঠিক আছে। আর একটু বলতে, এখানে আমাকে বলছে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে, ঠিক আছে, একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক, হ্যাঁ, 550টি শার্ট তৈরি হয়, ঠিক আছে। একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক দৈনিক 550টি শার্ট তৈরি হয়, ওই ফ্যাক্টরিতে একই হারে 1 সপ্তাহের কয়টি শার্ট তৈরি হবে। তাহলে আমার দৈনিক কটা পাইছিলাম, একটা হলো 1 আর একটা হলো 7, আর অর্থাৎ একদিনে যেটা তৈরি হয় কত, একদিনে যেটা তৈরি হয় 550, আর 7 দিনে মানে যেটা বের করব সেটাকে আমি কি ধরছি, ক, তাহলে এখানে আমি ক ধরে নিচ্ছি। তাহলে আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন, মনে করি 7 দিনে 60 তৈরি হয় কটি, ঠিক আছে, অর্থাৎ 7 দিনে 60 তৈরি হয় সমান কটি। তবে বাস দিনের অনুপাত লিখতে হবে, দিনের অনুপাত আর 60-এর অনুপাত লিখব, দিনের অনুপাত এবং 60-এর অনুপাত লিখব, 1:7 সমান এত দিয়ে লিখব। তাহলে এটা আর গুণন লিখে দিতে হবে, আর গুণন করে পাই, আর গুণন করে পাই, এটা ঠিক আছে। এভাবে এটা গুণ করতে হবে, এটার সাথে আর গুণন করে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে বোঝা গেছে কর মান এটা পাইছি। তো 7 দিনে বা 1 সপ্তাহে, ঠিক আছে, 60 তৈরি হয় 300-850টি, এটা হলো আনসার। এটাও আরেকভাবে করা যায়, ঠিক আছে। এটা হলো এই 7ম শ্রেণীর, এভাবে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। অঙ্কটা এভাবে প্রথম এভাবে লিখবো, তারপরে এরপরে এটা লিখতে হবে, ঠিক আছে। দেখা যাচ্ছে মনে হয়, হ্যাঁ, বারবার দেখাচ্ছি যাতে আপনারা আবার টেনে দেখতে পারেন, ঠিক আছে। তাহলে বিকল্প আরেকটা করে দিচ্ছি, বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি,
কলমটা একটু ডিস্টার্ব করে। আচ্ছা, বিকল্প পদ্ধতি। তাহলে প্রথম, একটি ফ্যাক্টরিতে অর্থাৎ একদিনে সার তৈরি হয়। একদিনে সার তৈরি হয় কত? একদিনে সার 550টি, ঠিক আছে। তারপরে 7 দিনে গুণ করলে হয়ে যাবে, একদম ইজি। 7 দিনে সার তৈরি হয়, এটা দিয়ে এটাকে গুণ করলে যেটা আসছে সেটাই আনসার। এটা হলো বিজ্ঞান, কিন্তু এটা কাদের জন্য? এটা যারা জব বা মানে বিভিন্ন প্রতিযোগিতামূলক অঙ্ক আসে, তারা এভাবে সংক্ষেপে এভাবে করলেই হবে। কিন্তু যারা সপ্তম শ্রেণী তারা এভাবে অঙ্কটা করতে হবে, কারণ আমরা অনুপাতের অঙ্ক করতেছি, ঠিক আছে। তাহলে এই নিয়মে আমরা সপ্তম শ্রেণীর হিসাবে অঙ্কটা করতে হবে, এইভাবে করলে হবে না। এটা আনসার। তা এখন 7 নম্বরটা করব। 7 নম্বরের প্রশ্নটা হলো, কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর, 9 বছর। তিনি 4,200 টাকা 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন। কে কত টাকা পাবে? এটা দুইভাবে করা যায়, ঠিক আছে। এখন দুইভাবে করতে গেলে তো ভিডিওটা অনেক বড় হচ্ছে, তো আপনারা যাতে দুইভাবে অঙ্কটা করতে পারেন, যে কাছে যেটা ভালো লাগে অর্থাৎ সে সেটাই করবেন, ঠিক আছে। আমি দুটোটাই করে দিব, কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কারণ বোঝার ক্ষেত্রে তো দুইভাবে করে দিতে হবে যাতে আপনারা উপকৃত হন, ঠিক আছে। তাহলে আমি দুইভাবে করে দিব। আগে প্রথম নিয়মটা করে দিচ্ছি। তো এখন দেখেন, কবির সাহেবের 3 পুত্রের, ঠিক আছে, বয়স যতক্রমে এত এত দিয়ে আছে। তাহলে আগে কবির সাহেবের 3 পুত্রের অনুপাতটা লিখে ফেলবো। তাহলে কবির সাহেবের 3 পুত্রের অনুপাত তাহলে 5:7:9, ঠিক আছে। এখন এই অনুপাতগুলো লিখছি, এখন তাদের অনুপাতের যোগফল লিখব। তাদের অনুপাতের যোগফল কেন যোগ লিখব দেখেন, আমি এই কেন যোগ করব, কারণ তিনি 4,200 টাকা 3 পুত্রকে দিলেন, অর্থাৎ 3 পুত্রকে তিনি কত টাকা দিলেন? 4,200 টাকা। তাহলে মানে এই টাকাটা তো 3 পুত্রকে দিলেন, তাহলে সমষ্টি বোঝাচ্ছে। তাহলে আমার এই অনুপাতগুলোকে কি করতে হবে? যোগ করতে হবে। আর যদি একজনকে উল্লেখ করতো যে তিনি তার প্রথম পুত্রকে এত টাকা দিলেন, তাহলে যোগ করতাম না, ঠিক আছে। তাহলে তিনি যখন 3 পুত্রকে দিলেন, তার জন্য আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাদের অনুপাতের যোগফল যোগফল কত? 4,200। ও সরি, এটা না, এটা তো অনুপাতের যোগফল না। এই যে অনুপাতের যোগফল তো এটা, কথায় কোনটা লিখে ফেলছি, অনুপাতের তো এটা, ঠিক আছে। আর তাদের সমষ্টির টাকা কত দিছে? 4,200 টাকা দিছে, মানে 3 পুত্রকে, ঠিক আছে। তাহলে আমাকে এই অনুপাতগুলো যোগ করতে হবে। তাহলে 5+7+9 যোগ করলে কত হয়? 12, 21, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা লিখব প্রথম পুত্র পাবে, প্রথম
পুত্র পাবে, প্রথম পুত্র পাবে, ঠিক আছে। এখন দেখেন যেটা পাইছি আগে টোটাল টাকাটা লিখতে হবে। কি করতে হবে? আগে টোটাল টোটাল টাকাটা কত? 4,200 টাকা। 4,000 এই 200 টাকা লিখবো, 4,200 টাকা। তারপরে ইন্টু, তারপরে যে এই তাদের অনুপাতের যোগফল এখানেটা এই 21টার নিচে লিখবো। এখন প্রথম পুত্রের এই অনুপাত কত ছিল? 5, ঠিক আছে। 5 এখানে টাকা বারবার বলতেছি, আসলে এখানে তো 5 বছর দিছি, ঠিক আছে। এখানে তাদের প্রথম পুত্রের 5 বছর, দ্বিতীয় বছর 7 বছর, ঠিক আছে। তাহলে প্রথম পুত্র পাবে কত? দেখেন এত টাকা, ঠিক আছে। তাহলে এটাটাকে কাটাকাটি করলে কত? 200। 200 দিয়ে 5কে যদি আমি গুণ করি কত দাঁড়ায়? 1,000 দাঁড়ায়। এটার সাথে এটা গুণ করলে 1,000 টাকা। আবার দ্বিতীয় পুত্র পাবে, দ্বিতীয় পুত্র পাবে সমান সমান কত? এখানে এই টাকাটা আবার লিখবো, এই 21টা সবসময় এখানে লিখি। এখন দ্বিতীয় পুত্র কত? 7, এই 7টা এখানে লিখবো, ঠিক আছে। 7টা কোথায় লিখবো? এখানে লিখবো, এত টাকা দিয়ে লিখবো। এখন এটা দিয়ে দিয়ে এটাকে কাটি কত? 200 না? 200 দিয়ে 7 দোকানে 14, তাহলে 1400 দাঁড়ায় এত টাকা। আর তৃতীয় পুত্র পাবে, তৃতীয় পুত্র পুত্র পাবে আবার 21 এখানে লিখতে হবে টোটালটা, ঠিক আছে। তারপরে এখানে 9 লিখবো, এত টাকা। এর সাথে গুণ করলে কত? 200, তাহলে 9 দোকানে 18, মানে 1800 টাকা। এখন দেখ এই যে প্রথম পুত্র, এখন যে আমার 4200 টাকা আছে, 4,200 টাকা, এখন এগুলো যোগ করেন তো। এই যে এইগুলা যোগ করলে যদি মিলে যায় তাহলে মনে করেন আমার আনসার পারফেক্ট। মনে করেন এইটা এইটা যোগ করলে দেখেন তো এই মানে 4200 টাকা হয় কিনা। এই 1,000, 1,400, কেন 1,800, তাহলে সবগুলো যদি যোগ করি 0 0 যোগ করলে কত? 2, এই যে আমার 4,200 টাকা হলো। মানে এই যে প্রত্যেকে প্রথম প্রথম পুত্র পাবে এত, দ্বিতীয় পুত্র পাবে এত, তৃতীয় পুত্র পাবে এত, তাহলে আমার এটা হয়ে গেল। তাহলে উত্তর এভাবে লিখতে হবে, প্রথম পুত্র পাবে সমান কত? 1,000 টাকা। দ্বিতীয় পুত্র পাবে, দ্বিতীয় পুত্র পাবে কত? তৃতীয় পুত্র পাবে 1,200 টাকা, আচ্ছা। এটা হলো এই অঙ্কটা এভাবে করতে হবে। আর একটু যাতে দেখতে পারেন দেখাচ্ছি। আপনারা তো যদি এই এই 7 নম্বরটা খাতায় তুলে ফেলবেন। আমি এগুলাকে পুনরায় আবার রিপিট করে আবার দেখাচ্ছি যাতে আপনার তোলার যাতে সহজ হয়, ঠিক আছে। এখন আমরা বিকল্প পদ্ধতিটা করব, বললাম না 2 ভাবে অঙ্কটা করাই দিব। তাহলে দেখেন একটু সুবিধার জন্য অঙ্কটা করে দিচ্ছি। অঙ্ক যে জানেন সে অঙ্কটা বিভিন্নভাবে করতেই পারে, ঠিক আছে। যেন আমি মনে করেন অঙ্কটা অন্যভাবে
করে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। তাহলে মনে করি প্রশ্নটা তো দেখি। মনে করি কবির সাহেব 3 পুত্রের বয়স। মনে করি কবির সাহেবের 3 পুত্রের বয়স আছে দৈর্ঘ্য 5 ক, একটা 7 ক 9 ক। ঠিক আছে, কবির সাহেবের 3 পুত্রের বয়স 5 ক 7 ক 9 ক। এটাকে আমরা মনে করি ধরে নিচ্ছি। ঠিক আছে, এখন এগুলার অনুপাত মানে এগুলার সবগুলা যোগ করব, প্রশ্ন মতে লিখব। কি লিখব? প্রশ্ন মতে 5 ক যোগ 7 ক যোগ 9 ক টোটাল কত ছিল? এত টাকা। ঠিক আছে, তাহলে সবগুলো যোগ করি। 12 12 21 ক। এখানে টাকা না লিখলে চলে, আমি লিখে ফেলছি। এটা দিয়ে টাকা কাটলে কত? 200। ঠিক আছে, এটাকে কাটলে আমার 200 বেরিয়েছে। এখন আসেন, এটা হলো প্রথম পুত্র। তাহলে কবির সাহেবের 3 পুত্রের বয়স 5 ক ধরলাম না? তাহলে প্রথম পুত্র পাবে 5 ক। এটা দিয়ে আমি যদি গুণ করি কত দাঁড়ায়? 1000 টাকা। তৃতীয় পুত্র পাবে এত টাকা। এই যে আমার দেখেন এইগুলা ওই যে আগের মতনই বের হয়েছে। এই যে 1000 টাকা, এই যে 1000 টাকা, এই যে 1400 টাকা, এই যে 1400 টাকা দ্বিতীয় পুত্র, প্রথম পুত্র 1000, দ্বিতীয় পুত্র 1400, তৃতীয় পুত্র 1800, এই যে তৃতীয় পুত্র 1800। এই যে এইভাবে অঙ্কটা করা যায়। ঠিক আছে, এইভাবে করতে পারবে। তাহলে আর এটাকে আর করলাম না, এইভাবে করলেই পারেন, এইভাবে করলেও পারেন। ঠিক আছে, এই 8 নম্বরটা এখন করব। 8 নম্বরটা 7 নম্বরটা হুবহু একই, নিয়ম একই, শুধু কথাগুলো ভিন্ন। তবু আমি করে দিচ্ছি যাতে আপনাদের সুবিধার জন্য। ঠিক আছে, তাহলে দেখেন 2160 টাকা রুমি জেসমিন কাকলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? ঠিক আছে, তাহলে প্রথম লিখতে হবে রুমি জেসমিন কাকলি। ঠিক আছে, তাদের অনুপাত এত। রুমি জেসমিন ও কাকলি
কাকলি টাকার অনুপাত, টাকা এটা টাকার অনুপাত, অনুপাত ঠিক আছে 1:2:3 ঠিক আছে। এখন তাদের অনুপাতের যোগফল, তাদের অনুপাতের যোগফল, তাদের অনুপাতের যোগফল কত যোগ করলে 6 হয় ঠিক আছে। তাহলে জেসমিন পাবে, আচ্ছা প্রথম কে, রুমি, রুমি লিখব, রুমি পাবে ঠিক আছে। জাস্ট এখানে আমার টোটাল যেটা হয়েছে, আচ্ছা এখানে টোটাল কত টাকা দিছে এটা আগে লিখতে হবে। এই যে 2160 টাকা, তাহলে লিখলাম ওইটার মতো নেই 2160 ইন্টু আর যে টোটাল মানে যোগ করার পরে পাবো এখানে এটা নিচে লিখবো। এখন আমি রুমি অনুপাত কত ছিল 1, তাহলে 1 লিখবো এখানে, তাহলে এর পাশে টাকা লিখবো। তাহলে এটা ভাগ করলে কত আসে, ক্যালকুলেটর তো কাছে নাই ঠিক আছে। তাহলে 6 দিয়ে যদি এটা ভাগ করে কত 18, কত 18, তাহলে 3 দিব ঠিক আছে। ভাগ গেলে বিয়ে করলে 3 আচ্ছা না, তো 6 6 36 ঠিক আছে। তাহলে এখানে 6 হবে, আর এখানে তো আর যাচ্ছে না, এই জিরোটা এখানে বসে দিলে এখানে জিরো চলে আসবে। তাহলে আমি এটা দিয়ে এটাকে কাটাকাটি করলে কত 360 টাকা আমরা পাবো, 360 টাকা স্যার, এত টাকা। তারপরে জেসমিন পাবে, জেসমিন পাবে কত, আবার হুবহুবে কি এই যে এত টাকা লিখবো ইন্টু 6, তো এখন জেসমিনের অনুপাত কত ছিল 2, এই 2টা এখানে লিখবো এত টাকা, তাহলে ভাগ করলে আমার এত দাঁড়ায়। তাহলে এটার সাথে এটাকে যদি গুণ করি কত দাঁড়ায়, 720 টাকা, কত দাঁড়ায় 720 টাকা। তাহলে কাকলি পাবে, কাকলি পাবে কাকলি কত ছিল মনে করেন 3, তাহলে 3 আর 6 এখানে টাকা লিখবেন, এগুলো রাফ করছি তো এগুলো দিয়ে দিচ্ছি। তাহলে এটাকে কাটাকাটি করলে একই 360, এটা দিয়ে এটাকে গুণ করবেন, গুণ করলে কত আসে 3 0, যদি এটা 3কে গুণ করলে 0, 3 6 18, 18 হাতে আছে 1 19, তাহলে আমার 1080 টাকা আসে, 80 টাকা আসে। এটা হলো উত্তর। তাহলে রুমি পাবে কত টাকা 360 টাকা, জেসমিন পাবে 720 টাকা, কাকলি পাবে টাকা। এভাবে এই আনসারগুলো এভাবে লিখতে হবে ঠিক আছে। এবার আমি আপনাদের দেখাচ্ছি যাতে তুলতে পারেন। ঠিক আছে, এখন বিকল্প পদ্ধতিটা করব, বিকল্প লিখতেছি। তাহলে লিখব কি রুমি
জেসমিন কাকলির টাকার পরিমাণ। আচ্ছা, ওটা মনে করি লিখে ফেলে, বারবার লিখবো কেন। মনে করি রুমি জেসমিন কাকলির টাকার পরিমাণ। তাহলে রুমির কত ছিল? এক মানে কি, আমি ক ধরবো, ক, ঠিক আছে। এক মানে তো ক, 2 ক, 3 ক। এই যে এখানে কি ছিল, এই দেখেন, অর্থাৎ 1:2। তাহলে আমি যদি এটাকে ক ধরি, তাহলে 1 মানে তো ক, ঠিক আছে, 2 ক, 3 ক, তাহলে 1 মানে আমি ক ধরে নিচ্ছি, ঠিক আছে। অর্থাৎ রুমি জেসমিন কাকলির অনুপাতের যোগফল। রুমি জেসমিন কাকলি অনুপাতের যোগফল। তাহলে ক যোগ 2 ক যোগ 3 ক, ঠিক আছে, এভাবে। তাহলে প্রশ্ন মতে এখানে আমি যোগ করে নিলাম একবারে, তাহলে হয় 1 2 6 ক, তাহলে এখানে আমি 6 ক লিখলাম, সমান আমার টোটাল টাকা কত ছিল? টোটাল টাকা ছিল 2160 টাকা, না? তাহলে ক লিখলাম, তা এটা তো 2 বার লিখে ফেলছে। আচ্ছা, এখানে 6 দিব, ক সমান এটাকে ভাগ করলে কত ছিল, এটাতে এখান থেকে বসা দিই 360, ঠিক আছে, এই যে এটা। তাহলে এই রুমি পাবে কত ছিল? ক। তাহলে রুমি ক সমান আমি কত পাইছি? 360 টাকা, এটাই। তারপরে জেসমিন পাবে জেসমিন কত ছিল? 2 ক। এই যে জেসমিন কত? 2 ক। তাহলে 2 ইন্টু 360, এটা গুণ করলে 420 টাকা। আর কাকলি পাবে কত? যে 3 ইন্টু 360 গুণ করলে কত? 1080 টাকা। এটা হলো, এগুলা এভাবে অঙ্কগুলা করতে হবে। আর আনসারটা এই নিয়মে করে ফেলবেন, আমি আর লিখতেছি না, ঠিক আছে। এই আনসারটা এখানে লিখে দিচ্ছি, তো এভাবে লিখবেন, তাহলে আর এটা করতেছি না, মানে আনসার লিখতেছি না, এটা এগুলো আনসার, ঠিক আছে। তো বাকি অঙ্কগুলা নেক্সট ভিডিওতে করতেছি আর করব, ঠিক আছে। অ্যান্ড ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এখন, আজকে আর করব না, নেক্সট ভিডিওতে বাকিগুলা করব। অঙ্কগুলা ভালোভাবে করতে হবে, ঠিক আছে। অঙ্কগুলা বাসায় করবেন, তাহলে আপনার অঙ্কগুলা মানে ভালোভাবে বুঝতে পারবেন, না করলে বুঝতে পারবেন না। আর আমার অঙ্ক যদি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন, তারপরে আবার সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, তাহলে পরবর্তী আমার ভিডিওটা আপনার হাতে পাবেন বা আপনার মোবাইলে পেয়ে যাবেন।
ঠিক আছে, আজকে এতটুক। আল্লাহ হাফেজ।